হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 1 অর্থাৎ বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা অধ্যায়টা আমরা শেখার চেষ্টা করব। দেখো, প্রথম হচ্ছে এই বাস্তব সংখ্যা শেখার আগে আমাদের আরো অনেকগুলো সংখ্যা সম্পর্কে শিখতে হবে। যদি সেই সংখ্যাগুলো না শিখি তাহলে আমরা এগুলো কিছু জানতে পারবো না। তো দেখো, প্রথম হচ্ছে আমরা যে সংখ্যাটা শিখবো সেটা হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেগুলো দেখবে এক থেকে শুরু করে, মানে নর্মাল একটা বাচ্চাকে ডেকে যদি বলি যে বাবা তুমি গুনতে পারো, বলে হ্যাঁ গুনতে পারি। কোথেকে গুনবে? এক থেকে। ঠিক সেই ওই এক থেকে শুরু করে যে সংখ্যাগুলো আছে, 1 2 3 4 5 6 করে একদম চলছে, তোমার যত খুশি যতদূর গুনতে পারো, এরকম যতগুলো সংখ্যা আছে পৃথিবীতে সবগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। বোঝার উপায় কি? এরকম ভাববে যে গাছ থেকে ধরো কোনো ডাব পড়ছে, কুল পড়ছে বা কোনো ফল পড়ছে, তো কটা পড়ে? হয় একটা পড়বে, না হয় দুটো পড়বে, না হয় তিনটে পড়বে, এর বাইরে অর্ধেক তো আর পড়বে না। এই যে গোটা গোটা যে সংখ্যাগুলো পড়ে 1 2 3 4, এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। কেন? গাছ থেকে স্বাভাবিকভাবেই পড়ছে এগুলো, সেই জন্য আমরা বলি কি স্বাভাবিক সংখ্যা। দেখো, এরপরে এই লিস্টের মধ্যে দেখো শূন্য নেই। যখনই আমরা এই লিস্টের মধ্যে শূন্যকে ঢুকিয়ে দেবো, অর্থাৎ সংখ্যাটা এখান থেকে শুরু হবে 1 0, তারপরে 1 2 3 ডট 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 করে সেইভাবে চলবে। এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি অখণ্ড সংখ্যা। দেখো, যখন লিস্টের মধ্যে শূন্য ছিল না তখন ছিল কি স্বাভাবিক সংখ্যা, কিন্তু যেই লিস্টের মধ্যে শূন্য এসে গেল তখন সেটাকে আমরা কি বলছি? অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যাকে আমরা প্রকাশ, ইংরেজি নাম হচ্ছে হোল নাম্বার। আর এই স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি অক্ষর এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক সেরকম অখণ্ড সংখ্যাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 থেকে আসে আর অখণ্ড সংখ্যার মধ্যে 0 থেকে শুরু হয়েছে। এবার দেখো তো এই লিস্টের মধ্যে কে নেই নেই বলে মনে হচ্ছে? দেখো, মাইনাসের কোনো সংখ্যা আছে এখানে? নেই। তাহলে এবার ওই লিস্টের মধ্যে আমরা মাইনাস কে করতে হবে। দেখো, মাইনাসকে যখন ঢুকে দেবো তখন সংখ্যাটা, এই দলটা কেমন দেখতে হবে? -3 -2 -1 0 1 2 3 4 এভাবে চলবে। এই যে পুরো লিস্ট দেখতে পাচ্ছ এর মধ্যে কি কি আছে? দেখো, প্লাসের গুলো আছে, মাইনাসের গুলো আছে এবং শূন্য আছে। এই যে পুরো লিস্টটা, এই পুরো লিস্টটা থেকে আমরা বুঝবো এই পুরো সংখ্যার যে দল, এই দলটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। এই ইন্টিজারকে প্রকাশ করা হয় জেড দ্বারা। আর ইংরেজি নামগুলো এবং তাদের কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এইগুলো শিখবে কেন? কারণ এগুলোকে দিয়ে তোমাদের শর্ট প্রশ্ন আসে। তো এই গেল আমাদের পূর্ণ সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। এখন আমরা যেটা শিখবো, যেটা তোমরা এইটা শিখে এসছো, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। দেখো তো, মূলদ সংখ্যা কি জিনিস? দেখো, মূলদ সংখ্যাকে ইংরেজি অক্ষর, এই ওর ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। এই রেশনাল নম্বরকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। এবার এই রেশনাল নাম্বার কোনগুলো? শোনো, যে সমস্ত এই রেশনাল নাম্বার কোন কোন সংখ্যাগুলো হবে? যে সমস্ত সংখ্যা মোট 3টে কন্ডিশন স্যাটিসফাই করবে। কটা? 3টে কন্ডিশন। দেখো, নাম্বার 1, প্রথম হচ্ছে তাকে পি বাই কিউ আকারে লিখতে হবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে হবে, যে কিছু একটা লবে থাকবে আর কিছু একটা হরে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তাদেরকে পি বাই কিউ হতে হবে। এবার সেকেন্ড পার্ট হচ্ছে, সেকেন্ড কন্ডিশন, এই পি আর কিউ এর পরিচয়টা দিয়ে দাও। পরিচয় মানে পি এবং কিউ এরা কোন সংখ্যা? দেখো, পি এবং কিউ এরা প্রত্যেকে হতে হবে পূর্ণ সংখ্যা। এটা গেল দুটো। এবার হচ্ছে থার্ড কন্ডিশন, কি দেখো তো? আচ্ছা, পি আর কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, বলো পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আছে না? কিন্তু এই শূন্যটা যদি নিচে বসে, দেখো তো, যদি কিউ এর মান আমি শূন্য বসাই তাহলে কি হবে? ধরো উপরে পি এর মান মনে করো 5, তাহলে 5/0 মানে কি? 5কে 0 দিয়ে ভাগ করতে হবে। বলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায়? যায় না। এই জন্য নিচেরটা কখনো শূন্য হতে পারবে না, আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন। তাহলে আমরা বুঝলাম কি মূলদ সংখ্যা কাদেরকে বলবো? যে সমস্ত সংখ্যা মোট 3টে কন্ডিশন স্যাটিসফাই করবে। নাম্বার 1, তাকে পি বাই কিউ আকার হতে হবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে। নাম্বার 2, সেই ভগ্নাংশের পরিচয়গুলো কি? পি আর কিউ, লব এবং হর, এরা প্রত্যেকে থাকতে হবে এই পূর্ণ সংখ্যার যে লিস্ট দেখতে পাচ্ছ এই লিস্টের মধ্যে। আর 3 নম্বর হচ্ছে, নিচেরটা লিস্টের মধ্যে হলেও দেখো শূন্য থাকার সাথে নিচেরটা শূন্য হতে পারবে না। এই 3টে কন্ডিশন পৃথিবীতে যে সংখ্যাটা স্যাটিসফাই করবে তাকে আমরা কি বলবো?
মূলক সংখ্যা। এবার সংজ্ঞাটা এইভাবে, এই মূলক সংখ্যার সংজ্ঞাটা শুধু পরীক্ষাতে আসে এখানে, আর এগুলো কোনো সংজ্ঞা আসে না পরীক্ষায়। দেখো কি লিখবো আমরা তাহলে, যে সংখ্যাকে এই যে পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যায় তাকে মূলক সংখ্যা বলে। হলো? তাহলে এবার মূলক সংখ্যার উদাহরণ শিখবো আমরা, যে মূলক সংখ্যা আসলে কারা। দেখো এই মূলক সংখ্যার উদাহরণে প্রথম হচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি 5। এই 5 দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি, 5 দ্বারা এই স্বাভাবিক সংখ্যার মতো টার্মগুলো যত সংখ্যা আছে সবগুলোকে ইন্ডিকেট করছি। আমি কি জন্য এদেরকে আমি মূলক সংখ্যা বলবো, দেখো এই 5টাকে আমরা লিখতে পারি না 5/1, এইটাকে আমরা দেখো লিখতে পারি 5/1, এই জন্য এটা কি হবে মূলক সংখ্যা। এটার দ্বারা আমি কিন্তু শুধু 5কে বোঝাচ্ছি না, আমি আবার বলছি, আমি 5কে বোঝাচ্ছি না, এটার দ্বারা আমি বোঝাচ্ছি কি এরকম ধরনের যত সংখ্যা আছে 10, 100, 2000, 3000, 2 কোটি, 3 কোটি, যা খুশি পাবে। দ্বিতীয় আরেকটা দিলাম উদাহরণ, সেটা হচ্ছে -3। এই -3 মানে আমি শুধু -3 কে বোঝাচ্ছি না, মাইনাসের যত সংখ্যা আছে এদের সবাইকে আমি বোঝাচ্ছি কি এরা হচ্ছে মূলক সংখ্যা। কি কারণে, এই দেখো এটাও তো লেখা যায় -3/1। এরপরে আসছে কি শূন্য। দেখো শূন্য একটা মূলক সংখ্যা, গুরুত্বপূর্ণ মূলক সংখ্যা। এটা কিন্তু আসলেই দেখে মনে হবে কি যে শূন্য না বলেছি, এটা দেখে ভাববে যে শূন্য হবে না, কিন্তু আসলে এটা কেসটা পুরো আলাদা। শূন্যটা কি, শূন্যকে দেখো লেখা যায় কি 0/1। কেউ চাইলেও আমরা অন্য কিছু লিখতে পারি, দেখো আমি 0/11 লিখতে পারি, আমি 0/5 লিখতে পারি, মানে 0 যে কোনো সংখ্যা লেখা যেতে পারে। তার মানে উপরেরটা তো শূন্য হবে না, আমি এখানে বলি তো মূলক সংখ্যা হতে গেলে তো নিচেরটা শূন্য হবে না, উপরটা শূন্য হতে কি যায় আসে। আচ্ছা 3 নম্বর হচ্ছে, এই 4 নম্বর, সেটা হচ্ছে 1/2। এই 1/2 দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি, 1/2 দ্বারা এরকম যতগুলো ভগ্নাংশ আছে, অর্থাৎ 2/3, 4/5, 6/7, 16/17, 32/47, এই যে সংখ্যাগুলো এদেরকে আমি বোঝাতে চেয়েছি। এরপরে আসছে কি দশমিক সংখ্যা 1.5। দেখো 1.5 এটা কেন মূলক, দেখো 1.5 তুমি লিখতে পারি না, দশমিক দিয়ে তুলবো, 15/10, কাটাকাটি করো, 5 3 15, 5 2 10, সেই যাই দেখুন এখন কি হচ্ছে 3/2, অর্থাৎ এটা কি সংখ্যা বলো মূলক সংখ্যা। এরপরে আর কি আছে, আর হচ্ছে লাস্ট যে টপিকটা আছে মানে অন্য ধরনের, সেটা হচ্ছে 1.3 পৌনঃপুনিক। পৌনঃপুনিক কি মানে ওই 3-এর মাথায় পৌনঃপুনিক আছে, এর মানে এটা বোঝাচ্ছে যে 3 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, মানে ভাগ করলে এরকম আসছে, ধরো 1.3333333 চলতে থাকছে। এটা তোমরা ক্লাস 6 শিখেছিলে, এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। এটার দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি, এটার দ্বারা আমি বোঝাতে চেয়েছি এরকম আবৃত দশমিক সংখ্যা যুক্ত যত সংখ্যা পৃথিবীতে আছে প্রত্যেকে হচ্ছে কি সংখ্যা মূলক সংখ্যা। কারণ এদেরকে দেখবে তোমরা 1.3 যখন আমি সমাধান করাবো তখন দেখবে ওদেরকে দশমিক এই p/q আকারে লিখতে বলবে। তার মানে কি এদেরকে অবশ্যই মূলক আকারে p/q আকারে লেখা যায়, সেটা লিখতে বলছে। এই গেল আমাদের মূলক সংখ্যা। এই মূলক সংখ্যা টোটাল এই পৃথিবীতে 6টা টাইপের আছে। এই 6টা টাইপের বাইরে তুমি আর কোনো মূলক সংখ্যা পাবে না। তুমি যে কোনো মূলক সংখ্যা না হাজির করো, দেখবে এই 6টা টাইপের বাইরে আর কোনো মূলক সংখ্যা তুমি খুঁজে পাবে না। চলো এরপরে যেটা শিখবো সেটা হলো অমূলক সংখ্যা। দেখো অমূলক সংখ্যা এটা কি জিনিস শোনো, অমূলক সংখ্যা হচ্ছে একদম মূলক সংখ্যাতে কি বলেছিলাম আমরা, ওই সংখ্যাটাই লিখবো। মূলক সংখ্যাতে যা আছে অমূলক সংখ্যাতে আমরা সেই সংখ্যাটা লিখবো। দেখো এখানে কি লিখেছি বলো, যে সংখ্যাকে এই আকারে মানে p/q আকারে প্রকাশ করা যায়, এখানে শুধু একই জিনিস লিখবো, শুধু এই করা যায় যেটা আছে না এরপরে শুধু বসিয়ে দেবে যায় না, অর্থাৎ পুরো সংখ্যাটা কি হবে, যে সংখ্যাকে p/q এই আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলক সংখ্যা বলে। তার মানে সংখ্যাটা একদম দেখে 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 হুবহু কপি করবে, শুধু যেখানে আছে যায় সেখানে লিখবে কি যায় না, তাকে কি বলে অমূলক সংখ্যা বলে। তাকে কি বলে অমূলক সংখ্যা বলে। এবার আসে এই অমূলক সংখ্যার আমরা উদাহরণটা শিখবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো এই অমূলক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইররেশনাল নাম্বার। এই ইররেশনাল নাম্বার দেখো, তো অমূলক সংখ্যার উদাহরণের মধ্যে প্রথম হচ্ছে 3টে টাইপের, এই যেমন মূলক সংখ্যা 6টা টাইপের মূলক সংখ্যা হয়, তেমনি অমূলক সংখ্যা হচ্ছে 3টে টাইপের হয়। কটা টাইপ বললাম, 3টে। এই 3টে টাইপের মধ্যে প্রথম হচ্ছে নাম্বার 1 হচ্ছে মুখস্থধর্মী। মুখস্থধর্মী মিন্স এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো এই যে পাই এবং ই, পাই এবং ই এই দুটো সংখ্যা কি অমূলক সংখ্যা। এই পাই এর কেসটা বলি একটু। পাই এর মানটা আমরা সাধারণত বলে থাকি যে পাই এর মানটা 22/7, কিন্তু
পাই এর মানটা 22/7 নয়। এটা হচ্ছে পাই এর মানটা যতগুলো পৃথিবীতে ভগ্নাংশ আছে পাই এর মানটা ক্যালকুলেট করে দেখা গেছে যে সেটা 22/7 সবচেয়ে কাছাকাছি। সেই জন্য আমরা অঙ্ক করার সুবিধার্থে এই পাই এর মানটাকে আমরা 22/7 ধরে নিই, কিন্তু আসলে ওটা পুরোপুরি 22/7 নয়। কিরকম উদাহরণ একটা দিয়ে তাহলে বুঝবে। মনে করো আমি একটা ঘড়ি কিনেছি, দাম নিয়েছে মনে করো 299.99 টাকা, তার মানে কি 299 টাকা 99 পয়সা। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার এই ঘড়িটা কত নিয়েছে, তো আমি কি বলবো? ওইরকম কি আর বলবো? আমি বলবো 300 টাকা নিয়েছে। তার মানে কি জন্য বলছি? যে ওটা একটা গোটা সংখ্যা রাউন্ড আপ করা আছে, তাই তোমরা বুঝতে পারবে সহজে। এবারে এই যে 300 টাকা বললাম, তাহলে কি 300 টাকা আর 299.99 টাকা এটা কি একই হয়ে গেল? কখনোই না, সামান্য হলে তো কম আসে। এই যে এটা সবচেয়ে কাছাকাছি হচ্ছে 300 টাকা, তাই আমরা এটাকে কি বলি? 300 টাকা। ঠিক সেরকম পাই এর মানটা সবচেয়ে কাছাকাছি 22/7, সেই জন্য বলা হয় 22/7। এবার তাহলে এদের মধ্যে কে বড় কে ছোট এর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা দেখো। 22/7 হচ্ছে গ্রেটার দ্যান পাই, অর্থাৎ 22/7 মানটা হবে পাই এর মানের চেয়ে বড়। আর যদি উল্টো লিখলে কি হবে তাহলে বলো, পাইটা লেস দ্যান হবে 22/7 থেকে। এটা কিন্তু শর্ট প্রশ্নে আসছে, খুব গুরুত্বপূর্ণ। আর দশমিকে প্রকাশ করলে পাই এর মানটা আসবে 3.14, মানে এই যে পাই ইকুয়াল টু 3.1415 ডট 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 এভাবে চলছে। মানে আরো আছে, ওটা তো মানে শেষ হবে না, চলতে থাকবে। এটা গেল ফার্স্ট টাইপ। তাহলে আমরা বুঝলাম যে অমূলক সংখ্যা মোট 3টে ধরনের হবে। প্রথম হচ্ছে মুখস্থ ধর্মী, যেটা আমরা লিখে ফেললাম। এবার আসছে দ্বিতীয় আসছে রুটের মধ্যে অপূর্ণবর্গ সংখ্যা। বলো, অপূর্ণবর্গ সংখ্যা মানে কি? যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। কিরকম পূর্ণবর্গ নয়? যেমন √2, √3, তারপর তবে 1 হওয়া যাবে না, কিন্তু সংখ্যাটা হতে হবে গ্রেটার দ্যান 1। আর 1টা তো পূর্ণবর্গ, সেই জন্য হবে না। আচ্ছা, অপূর্ণবর্গ কারা কারা? √2, √3, তারপরে তোমার √5, √6, √7, √8, √10, এই সংখ্যাগুলো সবগুলো কি অপূর্ণবর্গ সংখ্যা। তার মানে এরকম সংখ্যা কি যারা হচ্ছে, দেখো √2, √3, তারপরে হচ্ছে √5, √6, √7 ইত্যাদি, মানে এইভাবে চলবে আর কি। আবার দেখো এটা যদি প্লাস হচ্ছে, তার মানে এদের যদি আমি মাইনাস করি তাহলে কি হবে? প্লাস মাইনাস দুটো হয়ে গেল। দেখো প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। তার মানে এরা সবাই কি সংখ্যা? অপূর্ণবর্গ সংখ্যা, বা এদেরকে আরেকটা নাম কি? অমূলক সংখ্যা রুটের মধ্যে। আর এরা মনে রাখার সুবিধার্থে তোমরা অপূর্ণবর্গ হতে দেখবে অনেকে মনে থাকতে না পরীক্ষা হলে যে অমূলক সংখ্যা উদাহরণ চেয়েছে, আচ্ছা ভুলে গেছে এটা কি সংখ্যা বলেছিল রুটের মধ্যে, তাদের জন্য বলছি ফাঁকিবাজি পদ্ধতি মনে রাখবো। রুটের মধ্যে মৌলিক সংখ্যা, এটা মনে থাকবে। কিন্তু দেখো মৌলিক সংখ্যা না হলে দেখো যৌগিক সংখ্যা আছে 6, তারপরে ওটা কি সংখ্যা হচ্ছে? অমূলক হচ্ছে। কিন্তু তাই বলে তোমরা মনে রাখার সুবিধার্থে বললাম যে রুটের মধ্যে মৌলিক সংখ্যা, তবে অন্তত এটা তো মানে ওখান থেকে এটা তো খুঁজে পাবে যে রুটের মধ্যে 2, 3, তারপর 7, 5 এগুলো মৌলিক সংখ্যা, অন্তত এগুলো লিখে এসো। ব্যাস। 3 নম্বর যেটা, এই থার্ড টাইপটা হচ্ছে খুব ইন্টারেস্টিং টাইপ। এটা হচ্ছে আমরা নিজেদের তৈরি করা সংখ্যা। তৈরি করা মানে এই অঙ্ক করতে করতে তোমাকে এরকম বলবে যে দুটো সংখ্যার মধ্যে অমূলক সংখ্যা তৈরি করো বা অমূলক সংখ্যা লেখো, তখন আমাদের এগুলো খুব কাজে লাগবে। সেগুলো কি শোনো, সেই টাইপটা হচ্ছে এরকম। ধরো 1.10, 1.00, 1.000, 1.000, ডট ডট ডট। তাহলে কি হলো কেসটা দেখো তো। একের পরে আমি 10 দিয়ে সংখ্যাটা তৈরি করলাম। কত দিয়ে? 10 দিয়ে। কিভাবে দেখো, প্রথমে 1.10 রেখেছি, মানে 1.10 দিয়ে একটা এক একটা শূন্য, একটা এক দুটো শূন্য, একটা এক তিনটে শূন্য, একটা এক চারটে শূন্য, একটা এক পাঁচটা শূন্য, এইভাবে চলবে। আর যে কোনো আরেকটা সংখ্যা দিয়ে তৈরি করি, এরকম সংখ্যা উদাহরণ আরেকটা দিচ্ছি। মনে করো 0.21। তাহলে বলো আমরা 21 দিয়ে তৈরি করতে হচ্ছে, কত দিয়ে? এই যে 2 1 দিয়ে। কিভাবে হবে? 2 একটা এক, 2 দুটো এক, 2 তিনটে এক, 2 চারটে এক, ডট ডট ডট। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমার কি অমূলক সংখ্যার উদাহরণ। তাহলে আমরা বুঝলাম স্বাভাবিক সংখ্যা শিখলাম, অখণ্ড সংখ্যা শিখলাম, পূর্ণ সংখ্যা শিখলাম। ও আচ্ছা, পূর্ণ সংখ্যার কেসটা, পূর্ণ সংখ্যার আবার 3টে ভাগ আছে। দেখো এইদিকে দেখো 1 থেকে শুরু করে ওইদিকে যারা আছে এদেরকে আমরা কি বলবো? দেখো প্রত্যেকটা প্লাস না, তাহলে এদেরকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এদেরকে লেখা হয় জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়, জেড প্লাস। আর যারা এই যে মাইনাস থেকে এগুলো শুরু হচ্ছে এদেরকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এদেরকে লেখা হয় জেড মাইনাস দিয়ে। আর মাঝখানে যে সংখ্যাটা আছে দেখো ও, এটা ধনাত্মক না ঋণাত্মক না, এ কি হবে? জাস্ট এমনি পূর্ণ সংখ্যা। আচ্ছা, তারপরে আমরা মূলক সংখ্যার সংজ্ঞা শিখলাম, অমূলক সংখ্যার সংজ্ঞা শিখলাম। এবারে আমাদের যেটা শিখলে আমাদের পরে মানে তোমার 1.1 এ যা যা আছে সেগুলো শেখা হয়ে যাবে। এবার দেখো আমরা শিখবো
যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা কি করে খুঁজে বের করতে হয়। দেখো দেখো মূলদ সংখ্যা খোঁজার উপায়। দেখো মূলদ সংখ্যা খোঁজার উপায়ের মধ্যে এই মূলদ সংখ্যা খুঁজতে হয় দুটো স্টাইলে। প্রথম হচ্ছে তোমাকে যে কোনো দুটো সংখ্যার মধ্যে একটা খুঁজতে বলবে। কটা? একটা। আরেকবার বলবে একাধিক খোঁজো। তো একটা যখন খুঁজতে বলবে তখন কিভাবে হবে দেখো, যখন একটি মূলদ সংখ্যা খুঁজতে বলবে, ধরো আমি মূলদ সংখ্যা একটাকে ভাবছি এরকম এ, আর একটা মূলদ সংখ্যা ভাবছি বি, তাহলে আমার নিয়মটা হবে এ প্লাস বি বাই টু। তার মানে কি? তার মানে যে দুটো সংখ্যার মধ্যে তোমাকে মূলদ খুঁজতে বলবে তুমি শুধু সেই দুটোকে যোগ করবে, বাই টু করে দেবে, ব্যাস শেষ। উদাহরণ দিই, দেখো এক্সাম্পল নাম্বার 1। প্রথম হচ্ছে যে কোনো সংখ্যা মনে করো 2 আর 3, দুটো সব মূলদ বললে এর মধ্যে একটা মূলদ খুঁজে, তুমি কি করবে? 2 যোগ 3 পুরোটা বাই 2 সমান সমান হচ্ছে 5 বাই 2। দেখো এটা মূলদ সংখ্যা, দেখো পি বাই কিউ ওকে লেখা গেছে। এবং ওই যে 5 এটা কি পি, এটা কিউ, দেখো দুটোকে আমি কি বলবো, এটা নিয়ে মূলদ সংখ্যা আছে। দ্বিতীয় একটা ভগ্নাংশ দিচ্ছি 1 বাই 2 2 বাই 3 বললে এই দুটোর মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজে বের করো। কি করবে? 1 বাই 2 প্লাস 2 বাই 3 পুরোটা বাই 2। দেখো উপরটা লসাগু করে দাও, 6 লসাগু 3 প্লাস 4 নিচে হচ্ছে 2 সমান কথা চলে, উপরে 7 নিচে 6 আর 2 আছে মানে উল্টে গেলে হবে 1 এর 2, অর্থাৎ 2টা আবার নিচে বসবে, এটা সমান সমান হচ্ছে 7 বাই 12। এই যে সংখ্যাটা 7 বাই 12, এটা কি আসলে দেখো মূলদ সংখ্যা। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যাই থাক না কেন, যে ধরনের সংখ্যা দিক না কেন, ধরো এখানে দুটো একই রকম দিয়েছে, তো 3 নম্বর মনে করো -1 দিল আর দিল মনে করো 2 এর 5, বলে এই দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা খুঁজো। কটা খুঁজতে বলেছে? একটা। যেই একটা বললো সঙ্গে সঙ্গে নিয়ম একই, সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করবো আর পুরোটাকে 2 দিয়ে ভাগ করবো। দেখো কত হচ্ছে, করলে 5 -5 প্লাস 2, দেখো -5 প্লাস 2 মানে -3 বাই 5, আর নিচে দেখো 2 আছে, 2টা নিচে বসে যাবে, অর্থাৎ এখানে সমান সমান -3 বাই 10। এই পুরো সংখ্যাটা কি মূলদ সংখ্যা। তাহলে আমরা একটা মূলদ সংখ্যা খোঁজা শিখলাম। এবার এসে যদি একাধিক বলে, এটা শিখলাম একটা। এবার আমরা শিখবো কি একাধিক মূলদ সংখ্যা। দেখো একাধিক খোঁজার যে উপায়টা আমি এখন শেখাবো সেটা নতুন কিছু না, এটা তোমরা এইটে শিখে আসছো। দেখবে এইটে মূলদ সংখ্যার ধারণা বলে একটা অধ্যায় ছিল, সেখানে এই নিয়মটা শিখিয়েছিল। মনে করো 1 এর 2 একটা সংখ্যা, আর একটা বললো 2 এর 3, বললো এই দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা খুঁজে বের করো। একাধিক মানে ধরো 3টে বললো, 4টে বললো, 5টা বললো, 10টা বললো, যাই বললো। তো এইগুলো কি করে করবো আমরা? দেখো এগুলোর জন্য প্রথম কাজ হচ্ছে তোমার সেই দুটো সংখ্যার হরগুলোকে ইকুয়াল করতে হবে। কাদেরকে? হরগুলোকে ইকুয়াল করো। তারপরে কাজ পরে বলছি। বল হরগুলোকে ইকুয়াল করা মানে 2 আর 3 এদেরকে ইকুয়াল করব, সমান করব, তার মানে হরগুলোর লসাগু আনা। দেখো হরগুলো সমান করার অর্থ কি? লসাগু আনা। তো চলো লসাগু আনি। দেখো 2 আর 3 এর লসাগু কত হয়? 6। তো 6 যদি আনতে হয়, বলো নিচে 2 আছে, তো 2 এর সাথে কত দিয়ে গুণ করলে 6 আসবে? 3। তো একটা ভগ্নাংশের শুধু কি নিচে গুণ করলে হবে? তো উপরেও তো করতে হবে। উপরে দেখো 1 এর 2, আমি নিচে 3 দিয়ে গুণ করলাম, উপরেও 3 দিয়ে গুণ করলাম। আর এটার কি করবো বলো? 3 আছে নিচে, তার এর সাথে উপর নিচে কি দিয়ে করবো? 2 দিয়ে করবো। দেখো 2 গুণ 2 3 গুণ 2, দেখো আমার নিচেরটা সমান হয়ে গেছে। দেখো উপরে হচ্ছে 3 1 3 6, এটা হচ্ছে 4 বাই 6। এবার দেখো 3 এর 6 পেয়েছি, 4 এর 6 পেয়েছি, তার মানে আমাকে 1 এর 2 আর 2 এর 3 বলা যা, আর 3 এর 6 আর 4 এর 6 এর মধ্যে মূলদ সংখ্যা খুঁজতে বলা তা। কিন্তু 3 এর 6 আর 4 এর 6 এইটার মধ্যে কোনো মূলদ সংখ্যা আছে? এটা কোনো আর পাচ্ছি না। 3 আর 4 এর পরেরটাই তো, মানে 3 এর 6 এর পরের মূলদ সংখ্যাটাই তো 4 এর 6, এর মধ্যে কোথায় পাবো? এবার এখানে টুইস্ট হচ্ছে যে আমাদের গুণ করতে হবে, আপ ডাউন, মানে উপরে এবং নিচে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করবো। এখন প্রশ্ন হচ্ছে কটা দিয়ে গুণ করবো। দেখো আমাকে খুঁজতে বলেছে কটা, মনে করো আমাকে 3টে খুঁজতে বললো বা 5টা খুঁজতে বললো। তুমি যদি 3টে খুঁজতে বলে তুমি মিনিমাম 4 দিয়ে গুণ করতে পারো। তবে যদি 8টা খুঁজতে বলে তুমি কমপক্ষে 9 সংখ্যা দিয়ে গুণ করতে পারো। কিন্তু আমি বলছি ওটা দিয়ে করবে না। কারণ কি? ওটা হচ্ছে অনেক সময় দেখবে তোমাদের অনেকে আছো একদম লো ক্যাটাগরি, যারা ধরো গুণ করতে গিয়ে সমস্যা, 9 এর নামটা বলতে 9 নং 18 বলে বসে থাকো, মানে যোগ আর গুণের মধ্যে পার্থক্য বোঝো না। তো যাই হোক তাদের জন্য বলি যে তোমরা সবসময় দেখো 10 এর নামটা সবাই পারে, তো তোমরা আপ ডাউন সবসময় 10 দিয়ে গুণ করো। এখানে কোনো নিয়ম নেই যে তোমাকে এক্স্যাক্টলি এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তুমি 10 দিয়ে করে দাও। দেখো আমি 10 দিয়ে করলাম উপর নিচে, এখানেও 10 দিয়ে করলাম, 3 10 30, 6 10 60, 4 10 40, 6 10 60। এবার দেখো তো 30 এর 60 আর 40 এর 60 এর মধ্যে বলতো কতগুলো মূলদ সংখ্যা আছে? অনেকগুলো আছে। দেখো 31 থেকে 39 পর্যন্ত অনেকগুলো আছে।
তো আমাকে খুঁজতে বলেছে কটা, মনে করো 5টা। আমি লিখবো কি 1-এর 2 ও 2-এর 3-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো। দেখো মূলদ সংখ্যা কি কি আছে বলো, প্রথমে লিখবো কোনটা, 31/60। দেখো 32/60 এটা হবে, কিন্তু আমরা এখন লিখবো না। কি কারণে জানো, 32/60 ওটাকে আমাদের কাটাকুটি করতে হবে। আমরা চেষ্টা করব সেই সংখ্যাগুলো লেখার যেগুলোতে কাটাকুটি হবে না। কি জন্য, দেখো একটা ভগ্নাংশের বৈশিষ্ট্য হচ্ছে যে ভগ্নাংশ সর্বদা লঘিষ্ঠ আকার থাকে। তো যদি তুমি 32/60 লেখো তো লঘিষ্ঠ আকার থাকছে না, তোমাকে লঘিষ্ঠ আকার কাটতে হবে। এই জন্য চেষ্টা করবে সবসময়ের জন্য যেগুলো কাটবে না সেগুলো লেখা। এবার দেখা যাচ্ছে তোমাকে 5টা বললো, তুমি কাটছে না এরকম মাল পেয়েছো 3টে, তাহলে বাকি দুটো মান করতে জানবে, তুমি বাকি দুটো মানগুলো ওইভাবে বের করবে যে তুমি ওই লিখে তখন কাটাকুটি কিভাবে আমি লিখে দিচ্ছি। দেখো 31 তাহলে 32 লিখবো না, 33/60 লিখবো না, কেন দেখো 3 দিয়ে কাটাকুটি যায়। 34 লিখবো না, 35 লিখবো না, 36 লিখবো না, কাটাকুটি যায়। 37 লিখবো আমরা, দেখো তাহলে কি হবে 37/60। তারপর দেখো 39/60, কারণ 38 তো কাটাকুটি হবে। এবার প্রশ্ন হচ্ছে দেখো আমি লিখেছি কটা, 5টা, কিন্তু পেয়েছি কটা, 3টে। তাহলে এবার আমার আর কিছু করার না, আমার হাত পা বাঁধা, আমাকে অন্য থেকে নিতেই হবে। তাহলে এবার তুমি লিখে দেবে এখানটা কি লিখবো, 32/60। এবার কাটাকুটি করো, 2 16 32, 2 30-60, আবার দেখো 2 8 16, 2 15 30, অর্থাৎ 8/15। কটা হয়ে গেল, 4টে। আরেকটা লেখো 35 লেখো, 5 দিয়ে কাটতে সুবিধা হবে। 35/60 দেখো 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 12 60, অর্থাৎ 7/12। দেখো এই যে এই কাটাকুটি করা সমান সমান আলাদা ঝামেলা, এই জন্য আমি বলছি যে তোমরা চেষ্টা করো সবসময়ের জন্য যেগুলো কাটাকুটি হয় না সেগুলো লেখার। এবার যদি না ফেরত থাকে কি করবে, তখন এরকম লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের কি, যে মূলদ সংখ্যা কি করে খুঁজতে হয়, দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা, একটা মূলদ সংখ্যা এবং একাধিক মূলদ সংখ্যা, সেটা খুঁজে বের করা। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 1.1 এর জন্য যেটা আমাদের লাগবে, আচ্ছা সেটা হচ্ছে সংখ্যা রেখা স্থাপন। কাকে, এই যে মূলদ সংখ্যা, এটা হচ্ছে লাস্ট টপিক, এটা শিখলে আমাদের 1.1 সব অঙ্কগুলো হয়ে যাবে। দেখো সংখ্যা রেখায় আমরা স্থাপন করবো কাদেরকে, মূলদ সংখ্যাকে। সংখ্যা রেখায় মূলদ সংখ্যা স্থাপন, বলো যে কোনো একটা মূলদ সংখ্যা, মনে করো আমি নিলাম 2-এর 3, একটা সহজ নিই তারপর কঠিন নেব। 2-এর 3, এই 2-এর 3 সংখ্যাটাকে আমি কোথায় বসাবো, সংখ্যা রেখাতে। বলো সংখ্যা রেখা বলতে আমরা কি বুঝি বলো, ক্লাস 6 এ ছিল যে সংখ্যা রেখা মানে যেটার মধ্যে একটা লম্বা করে রেখা টানবো, যেখানে শূন্য থাকবে 1 থেকে, অর্থাৎ পুরো পূর্ণ সংখ্যাটাই ওখানে কপি করা থাকবে, যে এদিকে 1 থেকে অসীম, এদিকে -1 থেকে অসীম পর্যন্ত। কিরকম দেখো সংখ্যা রেখাটা হচ্ছে এরকম, এই যে টানলাম 0 1 2 3 4, আর এদিকে -1 -2 -3। দেখো সংখ্যা রেখার বৈশিষ্ট্য হচ্ছে সবগুলোকে থাকতেই হবে, নাম্বার 1। নাম্বার 2, এদের মধ্যে দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখো সমান গ্যাপ থাকতে হবে। কেমন গ্যাপ, সমান গ্যাপ থাকতে হবে। যদি তুমি এটা যে যার মধ্যে যদি মানটা হচ্ছে সেটাকে বড় করে নিলে আর যেগুলো ছোট করলে, এরকম কিন্তু হবে না। তোমাকে এক্স্যাক্টলি সবগুলো কি হতে হবে, সমান গ্যাপ হতে হবে। এবার সমান গ্যাপটা তুমি 1 সেমি নেবে না 2 সেমি নেবে না 1 ইঞ্চি নেবে, সেটা তোমার ব্যাপার। অর্থাৎ তুমি যে মাপ নেবে না কোনো সমস্যা নেই, কিন্তু সমান হতে হবে, এটা হচ্ছে কেস। দেখো তাহলে এবার আমরা 2-এর 3 খুঁজবো। প্রথম হচ্ছে সংখ্যা রেখা টানলাম, অঙ্কটা বুঝবো। 2-এর 3 সংখ্যাটা যখন বসাবো আগে বুঝি এই সংখ্যাটা কার মধ্যে অবস্থিত, এর মধ্যে, এর মধ্যে, এই দুটোর মধ্যে না কোন দুটোর মধ্যে অবস্থিত। দেখো তার জন্য কি করবে, তোমরা মুখোমুখি করতে পারবে, কিন্তু তারপরে প্রথমটা এরকম দেখো 2-এর 3 তোমরা ভাগ করো, বলো 2কে 3 দিয়ে ভাগ করো, করলে দেখো তো 3 1 3, মানে একবার যাচ্ছে, যাচ্ছে না। দেখো তার থেকেও ছোট, তার মানে আবার দেখো প্লাস ধনাত্মকের দিকে, তার মানে বুঝলাম একবারও যাচ্ছে না, অর্থাৎ 1-এর কম। আর যেহেতু প্লাস, তার মানে দেখো 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ ওই সংখ্যাটা 2-এর 3টা দেখো এর মধ্যে অবস্থিত। এবার আমরা খুঁজবো যে এর মধ্যে কোথায় অবস্থিত। তোমরা দেখো এটা মুখোমুখি করতে পারবে, ওখানে ভাগ করে লেখার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য লিখেছি। তো দেখো এবারে 0 আর 1-এর মধ্যে, 0 আর 1-এর মধ্যে কোথায় আছে এটা এবার খুঁজি আমরা। দেখো কোথায় আছে, এবারে এর নিচের দিকে তাকাও, হরের দিকে তাকাও, কি আছে 3, অর্থাৎ এই পুরো অংশটাকে 0 থেকে 1, এই পুরো অংশটাকে সমান 3 ভাগে ভাগ করবো আমরা। কটা ভাগে, 3টে। বলো 3টে ভাগ করতে হলে দেখবে এইটের লাস্ট চ্যাপ্টার ছিল যে একটা সরলরেখা থেকে 3টে 4টে 5টা ভাগে ভাগ করা। তো 3টে ভাগ করতে হলে এই পুরোটাকে মাঝখানে দাগ টানতে হবে কটা, 2টো। দেখবে যতগুলো ভাগ করতে হতো তার ঠিক একটা দাগ কম টানতে হতো। তাহলে এখানে আমি 0 থেকে 1 এর মধ্যে ভাগ করব 3টে, অর্থাৎ দাগ টানবো 2টো। দেখো আমি চোখের আন্দাজে টানলাম, তোমরাও চোখের আন্দাজে টানবে, তবে চেষ্টা করবে যেন সমান হয়। পেন্সিল দিয়ে তো করবে, ভুল হলে একটু মুছে দিয়ে আবার করবে।
আর এবার প্রশ্ন হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা, আমি তো জানি না, হয় এটা হবে না এটা হবে। তার জন্য আবার দেখো, আবার নিচের দিকে তাকাও, কি আছে 3। তার মানে এই পুরো সংখ্যাটা গুলোর নিচে 3 আনতে হবে। বলে একের নিচে কিছু নেই মানে কত আছে, বলে কিছু নেই মানে এখানে প্রত্যেকের নিচে 1 আছে না, তাহলে 1 কে 3 করতে গেলে বলে কি দিয়ে গুণ করবো, 3 দিয়ে। কোথায় করবো, আপ ডাউন দু জায়গাতে করবো। বলে এটা যদি উপর নিচে 3 দিয়ে করি কত হবে, এই সোজা আমি লিখে দিচ্ছি 3/3। এটা ছিল কত, 0/1, তাকে করলে কত হবে 0/3। বলে এটা যদি 0/3 হয়, এটা যদি 3/3 হয়, এটা কত হবে 1/3, এটা কত হবে 2/3। দেখো তারপরটা দেখো মিলে গেছে 3/3। যদি তুমি ভুল করে থাকো, ধরো এখানে দুটো দাগ নিতে হবে, তুমি 3টা দাগ নিয়েছো, সেক্ষেত্রে কি হবে জানো, সেক্ষেত্রে দেখবে পরেরটা তুমি কোনো মিল পাবে না। অর্থাৎ পরেরটা গিয়ে দেখবে 3-3 হয়ে গেছে, অথচ শেষে আবার 3-3 করতে আসছে। আর যখন তুমি একটা কম নেবে, তখন দেখবে এরকম যে 1-3, তারপরে 3-3, না 2-3 হতে পারে না। তখন তুমি বুঝতে পারবে আচ্ছা তার মানে আমার কিছু ভাব লাগে, মানে ভুল করছে। তাহলে এর মধ্যে কোনটা আছে বলো, 2-3 কোনটা, এটা। এবার এরকম লম্বা করে দাগ দিয়ে নাম্বার কি লিখতে হবে, কি শেষে লিখতে হবে এরকম যে সংখ্যা রেখায় 2-3 বসিয়ে পি বিন্দু পেলাম। ব্যাস, এই হচ্ছে আমার কমপ্লিট আনসার। এবার হচ্ছে যদি কোনো মাইনাসের কোনো সংখ্যা বলে, দেখো -11/4 ধরে বললো, 11/4, কি করবো তাহলে, এটা শুধু বলে দিলে হয়ে যাবে। প্রথম তুমি দেখো কার মধ্যে আছে, প্রথমে সংখ্যা রেখা টানবো, 0, 1, 2, 3, -1, -2। বলো 11/4 ভাগ করে দেখো মুখোমুখি। মুখোমুখি যদি না পারো খাতা কলমে করো। দেখো 11কে 4 দিয়ে ভাগ করছি, 4-3 12, তাহলে কত, 4-2 8, তাহলে কবার গেল বলো, একটা 2। তার মানে আমি বুঝে গেছি 2 আর তার পরের সংখ্যা হচ্ছে 3। তার মানে 2 আর 3 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ সংখ্যাটা এর মধ্যে অবস্থিত। ও সরি, এটা মাইনাস আছে, তার মানে -2 আর -3 এর মধ্যে অবস্থিত থাকে, এটা হচ্ছে প্লাস হতো। তাহলে কি হবে, এই যে এইদিকে -2, -3, -4। তার মানে আমি বুঝে গেছি যে ওটা -2 আর -3 এর মধ্যে সংখ্যাটা অবস্থিত। এবার বলে এটাকে সমান কটা ভাগে ভাগ করবো, 4টে। 4টে ভাগ করলে দাগ টানবো কটা, 3টে, 1, 2, 3টে। এবার এই সংখ্যাগুলো, এইগুলোর নাম কি হবে তার জন্য বোঝার উপায় কি বললাম, নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। প্রত্যেকের উপরে কি দিয়ে গুণ করবো, বলো 4 দিয়ে। বলো 4 দিয়ে যদি গুণ করি এটা কত হবে বলো তো, 4 দিয়ে 8, তার মানে -8/4। এটা কত হবে, -12/4। দেখো এবার -8 এটা, আর এটা হচ্ছে -12, তাহলে গুণে গুণে আসবো না আমরা। এটা 8 -9/4, -10/4, এটা কত হবে, -11/4। আমাদের বলেছিল 11/4, অর্থাৎ এই টার্মের উপর নাম করবো, করে নাম দেবো পি। পি বা তুমি যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই। লিখে লিখবো সংখ্যা রেখায়, এই যে এবার লিখছি কি, সংখ্যা রেখায় -11/4 বসিয়ে পি বিন্দু পেলাম। ব্যাস, এই হচ্ছে 1.1 এ তোমাদের যা কিছু আছে মোটামুটি সবগুলো হয়ে গেছে। এবার আমরা কষে দেখি সমাধান করবো। আপাতত এটার পুরো নিয়ম কানুন যা আছে 1.1 বা বাস্তব সংখ্যার শুরুতে যা কিছু জানা দরকার সবগুলো বললাম। শর্ট প্রশ্ন যা আসবে ভিতরে আসবে, এর বাইরে কিছু আসে না। এবার হচ্ছে আমরা শুধু আপনার নিয়মগুলো শিখলাম। এবার পরের ভিডিওতে আমরা শিখবো কোনটা, পরের ক্লাসে 1.1 এর সমাধানটা করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।